চলতি সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। জমা দেওয়া হয়েছে খসড়া। চলছে নিবন্ধনে প্রাথমিকভাবে উত্তীর্ণ 22 দলের যাচাই। নির্বাচন ঘিরে সাজানো হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ, বিজিবি ও আনসারে নিয়োগ দেওয়া হবে প্রায় 26,000 সদস্য। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অবাস্তব, অবান্তর বলছে বিএনপি নেতারা। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার প্রতিষ্ঠার তাগিদ। জুলাই সনদ সাংবিধানিক ও আইনগতভাবে কার্যকর করতে চায় ঐকমত্য কমিশনার। আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখা হবে না। ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমায় সময় বাড়ল আরও একদিন। লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি ছাত্রদলের। তদন্ত কমিটি গঠন। এবং মিয়ানমারে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা। ধাপে ধাপে হবে ভোট, প্রহসন বলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। দেখছিলেন শিরোনাম। সংবাদ রাতে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করার লক্ষ্যে নির্বাচন কমিশনে খসড়া জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ হওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনারের সাথে। সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দেওয়ার যে প্রক্রিয়া সে বিষয়ে কথা বলেছেন বলে জানান তারা। শিউলি রায়ের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। নির্বাচনী রোডম্যাপ নিয়ে জনমনে কৌতূহল ছিল বেশ। সেই কৌতূহল মেটাতে সোমবার দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ নিশ্চিত করেন চলতি সপ্তাহে পাওয়া যাবে রোডম্যাপ। কমিশনে খসড়া জমা হয়েছে। অনুবিভাগ আমাদের সম্পর্কিত এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে ড্রাফটটা করা হয়েছে। ড্রাফটটা এখন কমিশনে দিয়ে আমরা অ্যাপ্রুভ করবো। আমার বিশ্বাস যে এটা আমরা এই সপ্তাহের ভিতরে আপনাদেরকে দিতে পারবো। ইসি সচিব আরও জানান, মাঠ পর্যায়ে প্রশাসন সাজানো, কে হবে মুখপাত্র, এইসব বিষয়ে নির্ধারণে কমিশনে চলছে তুমুল ব্যস্ততা। নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ 22টা নতুন দলের তথ্য যাচাই মাঠ পর্যায়ে চলমান আছে বলেও জানান তিনি। 22টা দলের যেটা আমরা প্রাথমিকভাবে যাদেরকে আমাদের মনে হচ্ছে যে মাঠ পর্যায়ে পাঠানো দরকার, আমরা সেটা পাঠিয়ে দিয়েছি। আর যাদেরটা বাতিল বা বিবেচনাযোগ্য হয়নি তাদেরকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিচ্ছি। ভোট কেন্দ্র বাড়ানো এবং তরুণদের জন্য আলাদা ভোট কেন্দ্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান ইসি সচিব। তবে সীমানা পুনর্নির্ধারণী আগামী রোববার থেকে 4 দিনে প্রায় 1800 আপত্তি শুনানি করবে কমিশন। সীমানা নির্ধারণের যে বিষয়টা ছিল, আপনারা জানেন যে 82টা কনস্টিটিউয়েন্সি সম্পর্কিত যে আপত্তি এসছে, সেটা আমরা শুনানি 24শে অগস্ট থেকে শুরু করব, 4 দিন একটানা, এবং করে আমরা এটাকে ফাইনালাইজ করব। শেষ বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক স্টিফেন সিমা বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে কারিগরি সহায়তা দিতে চায় IRI. So we will continue to provide technical assistance to political parties. So part of my visit to Dhaka this week is to engage parties on what assistance IRI could provide to political parties. And then, as I mentioned, we had talked to the commission about potentially fielding a pre-election assessment mission. এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে আলাপ হয়েছে বলেও জানান তিনি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনীতে জনবল নিয়োগ দিচ্ছে সরকার। পুলিশ, বিজিবি ও আনসার মিলিয়ে নিয়োগ দেওয়া হচ্ছে প্রায় 26,000 সদস্য। শূন্য পদে ও নতুন পদ সৃষ্টি করে এ নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এসব তথ্য দেন। জানান, মব জাস্টিস কমে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষ্যে চলতি সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বসে নেই আইন শৃঙ্খলা বাহিনীও। নির্বাচন ঘিরে এরই মধ্যে প্রশিক্ষণ শুরু হয়েছে বিভিন্ন বাহিনীর সদস্যদের। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক। সবাই স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা অংশ নেন। উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও। বৈঠক শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, নির্বাচন সামনে রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ, আনসার, বিজেপি সহ বিভিন্ন বাহিনীতে নিয়োগ দিচ্ছে সরকার। আগেই আমাদের এই পর্যন্ত কিন্তু
15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনে আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন। কারা যদিও ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরও 1,558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে 204 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি। এ সময় মব সন্ত্রাস আগের চেয়ে কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব পুরোপুরি বন্ধের চেষ্টা চলছে। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়। একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়। যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস দুই একটা হয়েই যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। নির্দোষ কেউ যেন আইনের কাছে হয়রানি না হয়, আর পাশাপাশি কোনো দোষী যেন ছাড় না পায়, সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে, আর বাট যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অবাস্তব, অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। পাকিস্তানের উদাহরণ টেনে শঙ্কা প্রকাশ করে বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। এদিকে যারা পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সাইফুল রিপনের প্রতিবেদন। সোমবার সকালে নীলফামারী জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কিছু রাজনৈতিক দলের পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নিয়ে কথা বলেন রিজভী। যে পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এবং জনগণ তার এলাকায় যে ব্যক্তিটি তাদের সাথে থাকে, তাদের পাশে থাকে, তাদের সুখ দুঃখের সাথেই, একে আগে থেকেই তারা চেনে এবং এই চেনার কারণেই তারা বাছাই করে কাকে ভোট দেবে। এটাই হচ্ছে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর বাইরে গেলে জনগণ বিভ্রান্ত হবে। সুতরাং পিআর পদ্ধতি এই মুহূর্তে কোনো উপযুক্ত পদ্ধতি নয়। এদিকে রাজধানীর আসাদ গেটে নিজ বাসায় দেশ টিভির সঙ্গে একান্ত সাক্ষাতে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অবাস্তব। আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার, আমাদের ভোটারের যে ডিমান্ড, সেটা হলো যে ভোটারের কিছু হলে কোন ব্যক্তিদের কাছে যাবে, সেই ব্যক্তিরা তাদের কাজটা করতে পারবে কিনা সে তার মুখের দিক থাকে। সুতরাং এই পিআর বলে কোনো লাভ নাই, যেটা অবাস্তব অবান্তর জিনিস বলে কোনো লাভ নেই। কিছু রাজনৈতিক দলের নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা নিয়েও নিজের মতামত জানান বিএনপির স্থায়ী কমিটির এই নীতি নির্ধারক। বলেন, গণতন্ত্রহীনতায় সুযোগ নেয় উগ্রবাদ ও চরমপন্থা। যখন দেশের মধ্যে কোনো ভ্যাকুয়াম আসে, সেই ভ্যাকুয়ামটাকে বেশি দিন লালন করতে নাই। নির্বাচনকে প্রলম্বিত করতে গেলে এইসব শক্তির উত্থান ঘটে, যেটা পাকিস্তানে হয়েছে। আমি বললাম, একটা এক্সাম্পল দিয়ে বললাম, 1958-এ যখন নির্বাচন হবে, শাসনতন্ত্র হয়ে গেছে পাকিস্তানে, প্রথম শাসনতন্ত্র, সেইটা ধ্বংস হয়ে গেল জাস্ট একটা ঘটনাকে কেন্দ্র করে, নির্বাচনকে বাতিল করে দিয়ে। অন্তর্বর্তী সরকার নির্বাচনের সময় ঘোষণার পর দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে বলেন, দেশে গণপরিষদ নির্বাচনের কোনো বাস্তবতা এখন নেই। বাংলাদেশে যখন ওই গণপরিষদের প্রয়োজন ছিল, গণপরিষদ করে কনস্টিটিউশন তৈরি করা হয়েছে। এখন তো সেই অবস্থায় নাই। এখন তো একটা শাসনতন্ত্রের অধীনেই এই সরকার চলছে, তাহলে আবার গণপরিষদ কিছু দরকার। আমার কথা হচ্ছে, যা কিছু চাও, যা কিছু করো, ঐক্যমত্যের যেটা হয়েছে সেটা নিয়ে পার্লামেন্ট ইলেকশন করো, ইলেকশন করে পার্লামেন্টে এসে আলোচনা করো। পার্লামেন্ট ইজ দ্য বেস্ট প্লেস। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই জাতীয় সনদ সাংবিধানিক ও আইনগতভাবে কার্যকরের পাশাপাশি তা নিয়ে আদালতে প্রশ্ন তোলার সুযোগ রাখতে চায় না ঐক্যমত্য কমিশনার। রাখা হচ্ছে অঙ্গীকারনামাও। সনদের চূড়ান্ত সমন্বিত খসড়ায় তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতাসহ 84টি সংস্কার উল্লেখ করা হয়েছে। আর কি আছে সনদে, জানাচ্ছেন এম এ আজিম। গণ অভ্যুত্থানের পথ বেয়ে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত সমন্বিত খসড়া তৈরি হয়েছে। এতে কিছু বিষয়ে এখনও কয়েকটি রাজনৈতিক দলের দ্বিমত রয়েছে।
সনদে নাগরিকদের পরিচয়, সংবিধানের বিভিন্ন ধারার সংশোধন, জরুরি অবস্থার ঘোষণা, রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহ ৮৪টি সংস্কার আনা হয়েছে। সংস্কার বাস্তবায়নে যুক্ত রাখা হয়েছে ৮ দফার অঙ্গীকারনামাও। শুরুতেই বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করে নাগরিকদের অন্য মাতৃভাষা সহ ব্যবহৃত সব ভাষাকে প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের কথা বলা হয়েছে। জাতি হিসেবে বাঙালি নয়, বাংলাদেশি বলে পরিচিতি করা হবে। আর সংবিধান সংশোধনের জন্য সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষের ২/৩ সংখ্যাগরিষ্ঠদের সদস্যদের সমর্থন প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত খসড়ায়। সনদ অনুযায়ী আইনসভার নিম্ন ও উচ্চকক্ষের সদস্যদের গোপন ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। আর রাষ্ট্রদ্রোহ, গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘন করলে তার অভিশংসনের প্রস্তাব আনা হবে। জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতিস্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে সনদে। যে কোনো কারণে সংসদ ভেঙে গেলে ১৫ দিনের মধ্যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করার কথা বলা হয়েছে। ভৌগোলিক অবস্থান ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে কুমিল্লা ও ফরিদপুর নামে ২টি প্রশাসনিক বিভাগ গঠন করা হবে বলেও সনদে উল্লেখ করা হয়েছে। সনদ নিয়ে কোনো প্রশ্ন বা ব্যাখ্যার ক্ষেত্রে চূড়ান্ত মীমাংসার এখতিয়ার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উপর ন্যস্ত করা হয়েছে সনদের অঙ্গীকারনামায়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়ালো আরও একদিন, অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত চলবে এই কার্যক্রম। এদিকে তফসিল অনুযায়ী পূর্ব নির্ধারিত শেষ দিনে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন সংগ্রহ করে প্রায় সবকটি ছাত্র সংগঠন। এদিন কেন্দ্রীয় সংসদে ৫৬৫ জন ও হল সংসদে সর্বমোট ১,২২৬ জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। তবে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রির ৭ম দিন ছিল সোমবার। এদিন সকাল থেকেই প্রার্থীরা সিনেট ভবনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে ভিড় করেন। তবে সোমবার রাতে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার একদিন বাড়িয়ে মঙ্গলবার শেষ দিন নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার ছাত্রদল মনোনয়ন সংগ্রহ করলেও তাদের পূর্ণাঙ্গ প্যানেল এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদুল ইসলাম খান। সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল অভিযোগ করে ডাকসু নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। নির্বাচন বানচাল করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন নেতারা। সাধারণ শিক্ষার্থীদের মবকে কেন্দ্র করে একটা সুন্দর স্বাভাবিক সিদ্ধান্তে আসতে পারেনি, কিন্তু আমরা দেখলাম এই ডাকসুকে কেন্দ্র করে এই বিশ্ববিদ্যালয় প্রক্টর ইতিমধ্যেই আপনারা জানেন তফসিল ঘোষণার পূর্ববর্তী সময়ে তিনবার, যেটা তার এখতিয়ারে নাই, এই ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল। এদিন সকালে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে মনোনয়ন ফর্ম সংগ্রহ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সহ সভাপতি পদে আবু সাদিক কায়েম এবং জিএস পদে SM ফরহাদের নাম ঘোষণা করে সংগঠনটি। আমাদের এই প্যানেলে ভিপি হিসেবে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যিনি প্রতিযোগিতা করবেন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবু সাদিক কাইম ভাই, এবং জিএস পদের জন্য যিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন SM ফরহাদ ভাই। এদিকে ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে বিনিয়ামিন মোল্লা এবং জিএস পদে সাবিনা ইয়াসমিন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও জানানো হয়। আমরা মনে করি মানব সম্পদ উন্নয়ন, জাতি গঠনের জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া উচিত। সেটার জন্য আমরা কাজ করব। এছাড়া উমামা ফাতেমার নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল এবং মাহিন সরকারকে ভিপি ও জালালউদ্দিনকে জিএস করে আরও একটি প্যানেল মনোনয়ন ফর্ম তুলেছে। আর নির্বাচনে বামপন্থী জোট তাদের প্যানেলের নাম চূড়ান্ত না করলেও তাদের ভিপি প্রার্থী হিসেবে তাসনিমা আফরোজিমি এবং জিএস প্রার্থী মেঘুমল্লার বসুর নাম ঘোষণা করেছে। আজকে আমাদের সম্ভাব্য যারা প্রার্থী সকলকে নিয়ে আমরা এখানে এসেছিলাম এবং আজকে আমরা এখানে মনোনয়ন ফর্ম সবাই আমরা তুলি। ভিপি প্রার্থী হিসেবে আব্দুল কাদের ও জিএস প্রার্থী হিসেবে আবু বাকের মজুমদারের নেতৃত্বে বাগসাসের পূর্ণাঙ্গ প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে মনোনয়নপত্র সংগ্রহ করে। নির্বাচনকে স্বাগত জানিয়েছি।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা জানান, শেষ দিকে ডাকসু কেন্দ্রীয় সংসদে, সপ্তম দিনে ডাকসু কেন্দ্রীয় সংসদে 565 জন এবং হল সংসদে মোট 1226 জন প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম চলবে মঙ্গলবার বিকেল 4টা পর্যন্ত। তবে অনেক বৈধ শিক্ষার্থীর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তৈরি হয়েছে বিড়ম্বনা। তাই মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। দেওয়ানী মনের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। তফসিল অনুযায়ী 18 আগস্ট সকাল 10টা থেকে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ পড়ায় সৃষ্টি হয় বিড়ম্বনা, যে কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন মাত্র 5 শিক্ষার্থী। এরপর নির্বাচন কমিশন বাদ পড়া শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে ভোটার তালিকা হালনাগাদ করার আশ্বাস দিলে দুপুরের পর থেকে উৎসবমুখর পরিবেশে বাড়তে থাকে মনোনয়নপত্র সংগ্রহের সংখ্যা। যারা অনেকে মাস্টার্স অধ্যয়নরত আছে তাদের নামও এরকম আসেনি। আমি বলবো যে এটা আসলে প্রশাসনের গাফলতি ছিল। আমাদের ক্যাম্পাসে অটোমেশনও নেই, তো এক ভবন থেকে আরেক ভবনে ছোটাছুটি করে ব্যাপারটা সত্যিই আজ সারাদিনটা লেগে গেল। ভিপি পদে দাঁড়ানোটা হচ্ছে গিয়ে প্রতিবাদ স্বরূপ যে ক্যাম্পাসে আমরা কোনো লেজুরভিত্তিক রাজনীতি চাই না। এদিকে সুষ্ঠু পরিবেশে জাকসু নির্বাচন অনুষ্ঠানে ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা থাকলেও এখনো অবস্থান করছেন অনেকে, যা নিয়ে আপত্তি জানিয়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। অন্যদিকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার আরও 2 দিন সময় বাড়ানোর দাবি জানিয়ে আবেদন করেছে জাবি ছাত্রদল। 2 দিন সময় যাতে বৃদ্ধি করে, এই সময়টি বৃদ্ধি করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে একটি অ্যাপ্লিকেশন দিয়েছি। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে মনে হয়েছে এই সময়টা আরেকটু বর্ধিত করলে হয়তো শিক্ষার্থীদের জন্য একটু সুবিধা হতো। প্রথম দিনের মনোনয়ন বিতরণ ও সংগ্রহ শেষে জাকসু নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রীয় সংসদ নির্বাচনে 46 জন ও 21টি হল সংসদে 86 জন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র, যার কেউই প্রথম দিন জমা দেয়নি মনোনয়নপত্র। মনোনয়নপত্র প্রদান এবং জমা গ্রহণের তারিখ বৃদ্ধির জন্য আমরা এই ইস্যুটিও নির্বাচন কমিশনের একটি সভা আছে, সেই সভাতে আলোচিত হবে। দীর্ঘ 3 দশক পর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন, যেখানে ভোট দিবেন 11,919 জন শিক্ষার্থী। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে নির্মম হত্যার শিকার তাইমের ভাইসহ 3 স্বজন। এদিকে 2016 সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদারের রিপোর্ট। গত 20 জুলাই যাত্রাবাড়িতে নিরস্ত্র তাইমকে গুলি করার দৃশ্য এটি। খুব কাছ থেকে একের পর এক গুলি করে পুলিশ। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ভ্যানে তুলে পুলিশ থানার সামনে নিয়ে যায়। সেখানেও চলে পাশবিক নির্যাতন। পরে মৃতদেহ হাসপাতালে ফেলে যায় পুলিশ। তার শরীরে মেলে 200টি গুলির চিহ্ন। সেই ঘটনার সাক্ষ্য দিতে মঙ্গলবার ট্রাইব্যুনালে আসেন নিহতের ভাই। বলেন, শেখ হাসিনার কাছ থেকে হত্যার লাইসেন্স পেয়ে এমন পাখির মতো গুলি করে মানুষ মেরেছে আইন শৃঙ্খলা বাহিনী। তাইমের ভাই নিজেও একজন আন্দোলনকারী, তিনি ওই সময় সিলেটে ছিলেন। তিনি বললেন যে তাকে কিভাবে হত্যা করা হয়েছে। পুলিশ তাকে চায়ের দোকান থেকে ধরে নিয়েছে, রাস্তায় ফেলেছে, রাস্তায় ফেলে গুলি করেছে। প্রথমে চলে যেতে বলেছে, গুলি করেছে, তারপরে চলে যাওয়ার সময় চলে যাওয়া মানে গালি দিয়ে চলে যেতে বলেছে। এদিন শহীদ তাইমের ভাই ছাড়াও আদালতে সাক্ষ্য দেন আরও 2 স্বজন। তাদের প্রত্যেকেই সর্বোচ্চ শাস্তির দাবি করেন শেখ হাসিনা সহ 3 আসামির। তারা উনি কারা ঘটনা ঘটিয়েছে, কারা সহযোগিতা করেছে, কারা নির্দেশ দিয়েছে, সকলের নাম বলেছেন, এই 3 জন আসামির নাম সহ। এদিকে 2016 সালে গাজীপুরের জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যার অভিযোগের মামলায় সাবেক আইজিপি ও সে সময় এসবি প্রধান জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই ঘটনায় এটিকে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুম এবং বিচার বহির্ভূত হত্যার অপরাধ, যেটি মানবতা বিরোধী অপরাধেরই একটি অংশ হিসাবে তদন্ত সংস্থা প্রাথমিকভাবে প্রমাণের সত্যতা পেয়েছে।
তারই ভিত্তিতে এই 5 জনের বিরুদ্ধে একটি গ্রেফতারের আবেদন তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছিল। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সাহেব সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। এ সময় ট্রাইব্যুনাল বলেন, সাক্ষীকে যারা হুমকি দেবে তাদের ধরতে হবে, কাউকে ছাড় দেওয়া যাবে না। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি কমতে শুরু করলেও এখনও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি। এদিকে লালমনিরহাটে তিস্তার পানি নেমে যাওয়ায় নদী পাড়ে ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সরকারের তথ্য ছবিতে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে গেল 24 ঘন্টায় পদ্মার পানি 20 সেন্টিমিটার কমে বিপদসীমার 79 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও সদর উপজেলার আলাতুলি ও নারায়ণপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাকা, উজিরপুর, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরম দুর্ভোগে রয়েছেন এসব এলাকার মানুষ। 4-5 বার বাড়ি ভাঙ্গে পদ্মাতে এখনো হাবুডুবু খাচ্ছি আমরা। আমাদের চেয়ারম্যান মেম্বার কেউ আমাদের দিকে ঘুরে তাকায় না। গ্রাম গোটায় ডুবে আছে আজ 20 দিন থেকে। চিকিৎসা নাই, ওষুধ নাই, পানি নাই, কিছু নাই। বিভিন্ন শাকসবজি ছিল, ভেন্ডি ছিল, এগুলো বন্যা পানিতে ডুবে গেছে। আমরা অনেক ক্ষতিগ্রস্ত। এখন বর্তমানে কৃষি অফিস থেকে আমাদের কোনো অনুদান দেয় না। ঋণগ্রস্ত হয়ে আমরা পাট বুনেছিলাম, এখন আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে আছি। রোগ সব খুব বেশি হয়ে গেছে বন্যাতে। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গেল 24 ঘন্টায় সিরাজগঞ্জ শহর পয়েন্ট 6 সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে 9 সেন্টিমিটার পানি কমেছে। পানি কমে শহর পয়েন্টে বিপদসীমার 42 সেন্টিমিটার নিচে এবং কাজীপুর পয়েন্টে বিপদসীমার 81 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্ন অঞ্চলের যে জায়গাগুলো আছে ওনাদের ফসলাদি অনেকগুলো ক্ষতি হয়েছে। গবাদি পশুর খাদ্যর খুব অভাব দেখা দিয়েছে। যে প্রশাসনিক যারা কর্মকর্তা আছে অঞ্চলের মানুষজনগুলোকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো তারা একটু ভালো থাকতে পারবে। লালমনিরহাটে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্ট দিয়ে পানি বিপদসীমার 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নেমে যাওয়ায় নদী পাড়ে ফুটে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। টানা 3 দিন পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমন, বীজতলা ও মৌসুমী ফসল। ক্ষতি হয়েছে গ্রামীণ কাঁচা পাকা সড়কেও। পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভাঙন। এ পর্যন্ত 3 বার বন্যা হয়েছে এবং শেষ সময় যেটা বন্যা হলো এটা মারাত্মক আকার ধারণ করছিল। এতে প্রচুর ফসলের ক্ষতি হয়েছে আর পানি নামে যাওয়ার পর এখন ভাঙন শুরু হয়েছে। আমাদের আবাদি যে ধান রোপণ করছিলাম এগুলো নষ্ট হয়ে গেছে পলি পড়ে। হঠাৎ পানি এসে হঠাৎ পানি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার কারণে আমাদের তিস্তা নদীতে ভাঙন দেখা যায়। আকস্মিক বন্যায় দুর্গত পরিবারগুলো সরকারি সহায়তা চেয়েছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে 36 ধরনের অনিবন্ধিত ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর, যার বেশিরভাগই ভারত ও থাইল্যান্ডের। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক ওয়াহিদুর রহমান। তিনি বলেন, এসব বিদেশি ওষুধ অবৈধভাবে দেশে আনা হয়েছে। নিম্নমানের অনিবন্ধিত এসব ওষুধে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে বলে জানান তিনি। এসব ওষুধের প্যাকেজিংয়ে ছিল না কোনো নিবন্ধন নাম্বার।